স্টুডেন্ট। তো কেমন আছো তোমরা সবাই বলো। এই গরমে আশা করছি তোমরা ভালো থাকবে, না আমিও ভালো নেই। তো আজকে আমরা আমাদের 3rd নম্বর চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হচ্ছে বংশগতি। ওকে, আমরা সেকেন্ড যে চ্যাপ্টারটা করেছিলাম সেই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট ছিল, আশা করছি তোমরা সবাই ভালোভাবে করেছো। তো আজকে আমাদের চ্যাপ্টার হবে 3rd চ্যাপ্টার, সেটা হচ্ছে বংশগতি। তো এই বংশগতিতে আমরা কি পড়বো? এই বংশগতির নামটা শুনে আমরা বুঝতে পারছি এখানে জেনেটিক্স ব্যাপার আছে, এখানে আমরা গ্যামেট সম্পর্কে জানবো, এখানে আমরা ডিটেলসে পড়বো যে আমাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আসে সেগুলো কিভাবে আসে, কেন হয়, কাকে কি বলে, এই নিয়ে আজকে হচ্ছে আমাদের এই ক্লাসটা। ওকে, তো ফার্স্টেই দেখো, এই যে তাকাও, এখানে একটা লোকের ছবি দেওয়া আছে। কে? এই তো আমাদের এই পুরো চ্যাপ্টারের জনক, চ্যাপ্টারটারই জনক। দেখো চ্যাপ্টারটার নাম কি? বংশগতি। তো এই চ্যাপ্টারের যে সূত্রটা না, বংশগতির সূত্র, বা তোমার যদি বলে জেনেটিক্স এর জনক, বংশগতির সূত্রটি কে আবিষ্কার করে? বংশগতির সূত্রটি এই গ্রেগর জোহান মেন্ডেল। এত বড় নামটা মনে রাখাটা ইম্পর্টেন্ট না, বাট জাস্ট আমি যদি মেন্ডেলটা মনে রাখি তাহলেই আমাদের হয়ে যাবে, তাহলে বাকি যাই আসুক আমরা পেরে যাব। তাহলে এখান থেকে একটা ফার্স্ট আমি চ্যাপ্টারের ইন্ট্রো দেওয়ার আগে আমি যেটা বললাম যে হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে ফার্স্ট কি কোশ্চেন দিতে পারে, বংশগতির সূত্র বা জেনেটিক্স এর জনক কে? কে? সেটা হচ্ছে মেন্ডেল। ওকে, তো এখানে দেখো, মেন্ডেল যেমন বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন, তেমন আস্তে আস্তে তিনি বিভিন্ন সূত্র, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন। তো সেইগুলো সম্পর্কে আমরা দেখব। এবার চলো আমরা চলে যাই যে তিনি ঠিক কি কি জিনিস, আমরা কি কি সম্পর্কে জানবো, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এবার হচ্ছে ফার্স্ট যে দুটি শব্দ আমাদের দরকার, সেটা হচ্ছে এক প্রকট আর এক প্রচ্ছন্ন। প্রকট বৈশিষ্ট্য এন্ড প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেই দুটো জিনিস কি সেটাই দেখো। এবার তোমরা বলতে পারো ম্যাম আপনি তো আগের চ্যাপ্টার, আগের পেজটা তো আপনি লাইন বাই লাইন পড়ালেন না। কারণ দেখো, এমনিতেও তোমরা ভিডিওটাকেও ক্লিয়ার ভাবে দেখো না, মেইনলি তোমাদের যেটা ডিমান্ড সেটা হচ্ছে কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট জায়গা। তো আমি তোমাদেরকে ওইভাবেই পড়াবো যেখানে হ্যাঁ কোয়েশ্চেন যে জায়গা থেকে আসতে পারে বা যে জায়গাটা জানার দরকার, সেটা এনএম জিএনএম স্টুডেন্টের জন্য হোক বা বোর্ডের স্টুডেন্টের জন্য হোক, আমি সেই জায়গাগুলোকে হাইলাইট করব। ওকে, তো দেখো ফার্স্টেই বলি যে এখানে একটা পয়েন্ট আছে যে কানের মুক্ত ও যুক্ত লতি। ওকে, এটা আমরা এই ভেরিয়েশনটা দেখতে পাই মানুষদের মধ্যে। তোমরা যদি নোটিস করে দেখো, বেশিরভাগেরই কি হয়, মুক্ত লতি হয়। ঠিক আছে, আমারও কিন্তু তাই। এখানে দেখো ছবিটা, এখানে দেখো ভালোভাবে, এখানে দেখিয়েছে যে এই জায়গাটা যেটা ছাড়া থাকে, দিস ইজ মুক্ত লতি, কানের মুক্ত লতি। এন্ড এইটা যেটা জোড়া লাগানো থাকে, ছাড়া থাকে না, সেইটা হচ্ছে যুক্ত লতি। তো এই বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন। এর মধ্যে কোন বৈশিষ্ট্যটি প্রকট বৈশিষ্ট্য এন্ড কোনটি প্রচ্ছন্ন, সেটাই আমরা দেখব। তো চলো এখানে দেখো, বেশিরভাগ এখানে যেটা বলেছে, বেশিরভাগ মানুষের কি হয়, বেশিরভাগ মানুষের কানের লতির প্রান্ত মুক্ত থাকে, অর্থাৎ মুখমণ্ডলের সঙ্গে যুক্ত থাকে না, একে মুক্ত লতি বলে। ঠিক আছে, একজোড়া প্রকট জিন কানের মুক্ত লতি সৃষ্টি করে। যেহেতু কানের যে মুক্ত লতি, সেখানে আমাদের কি হয় যে এক ধরনের প্রকট জিন থাকে, জিন সম্পর্কে আমরা জেনেছি, পরে আরো জানবো। তো সেই যে জিন, যে জেনেটিক্স যে জিনটা, সেটা আমাদের, যেটার জন্য আমাদের এই মুক্ত লতিটা দায়ী, সেটা হচ্ছে প্রকট। দ্যাটস কল, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। সেম অ্যাজ, তাহলে প্রচ্ছন্নটা কি? প্রচ্ছন্নটা হচ্ছে যে কানের যে যুক্ত লতিটা, সেটা তাহলে কি হচ্ছে, তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, কারণ সেখানে প্রচ্ছন্ন জিন এই কাজটাতে ভূমিকা পালন করছে। দ্যাটস কল, সেটা হচ্ছে প্রচ্ছন্ন। সেম অ্যাজ এখানে দেখো, জিভ, স্বাভাবিক জিভ আর রোলার জিভ। অনেকে আছে জিভকে রোল করতে পারে, ঠিক আছে, এটা তোমরা নিজেদের মধ্যে ভালোভাবে বুঝতে পারবে, আমি পারি না। এবার দেখো, রোলার জিভ ও স্বাভাবিক জিভ, বেশিরভাগ মানুষ তাদের জিভ গোটাতে বা রোল করতে পারে, ঠিক আছে, মিনিমাম ধরো 65 to 80%। কিন্তু কিছু মানুষ তাদের জিভ রোল করতে পারে না। জিভের রোল করার বৈশিষ্ট্য জিনটি হচ্ছে তোমার অষ্টম জোড়া ক্রোমোজোম অবস্থান করে, এখানে বলে দিয়েছে। এক্ষেত্রে রোলার জিভ প্রকট এবং স্বাভাবিক জিভ প্রচ্ছন্ন। তাহলে প্রকট জিভ কি, রোলার জিভের ক্ষেত্রে যে তোমার বৈশিষ্ট্যটা, যে জিনটি কাজ করে, সেটা কেমন, সেটা হচ্ছে প্রকট। আর স্বাভাবিক জীবের জন্য সেটা কি, সেটা হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, এই হচ্ছে তোমার প্রকট প্রচ্ছন্নের যে ব্যাপারটা, সেটা হলো। এবার এটা কেন হয়, সেটা যদি তোমাদের কারোর মধ্যে কোয়েশ্চেন জাগে যে ম্যাম এই ব্যাপারটা কেন হয়, তো চলো এই জিনিসটা আমরা একবার, এই জায়গাটা একবার দেখে নিই।
দেখো আমাদের দেহের মধ্যে নানা রকম ক্রোমোজোম আছে, তাদের বিভিন্ন রকম অবস্থান এবং তাদের বিভিন্ন রকম কাজ। তারা প্রকরণ ভেদ, আমরা এখন নেক্সট যাবো যে প্রকরণ কি ভেদ কি, এইগুলো কারণে বিভিন্ন রকম কারণ হয় যার জন্য আমাদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। একটা মানুষের থেকে আরেকটা মানুষ আলাদা, আমি যে তোমার থেকে আলাদা তার যে ডিফারেন্সটা, বাহ্যিক ডিফারেন্সটা, সেটার জন্য ক্রোমোজোম। তো এই যে আমাদের প্রকট এবং প্রচ্ছন্নর জন্য যে কারণগুলো, যেই কারণেই ব্যাপারটা হচ্ছে, তো সেটা আমরা এবার দেখবো। দেখো যে পরিবেশে বিভিন্ন উপাদানের সঙ্গে কোষোপস্থিত ক্রোমোজোমের আন্তঃক্রিয়ার নিমিত্ত ক্রোমোজোম ও ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ গঠনগত পরিবর্তন ঘটে। দেখো ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর মধ্যে জিন থাকে, তো এর মধ্যে কি হয় যে পারস্পরিক ক্রোমোজোমের সঙ্গে আন্তঃক্রিয়ার মাধ্যমে এর কিছুটা পরিবর্তন হয়, চেঞ্জ হয়। তো সেকেন্ডলি কি বলেছে, মিওসিসের সময় যখন ক্রসিং ওভার ঘটে তখন ক্রোমোজোম দেহাংশের বিনিময় ঘটে, ফলে প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়। আমরা আগের চ্যাপ্টারে পড়েছি ক্রসিং ওভার, আমি তোমাদেরকে বলেছিলাম না সেই ক্রস চিহ্ন দিয়ে এর খণ্ডাংশের বিনিময় হচ্ছে। তো সেই জিনিসটা হওয়ার ফলে কি হয়, আমার বৈশিষ্ট্য ওর মধ্যে যাচ্ছে, ওর মধ্যে বৈশিষ্ট্য আমার মধ্যে যাচ্ছে, একটা নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে তোমার প্রকরণ বা ভেদ। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা যদি বলি বংশগতি, যে বংশগতি জিনিসটা কি, চ্যাপ্টারটা যে আমরা পড়ছি যে বংশগতি, বংশগতি কাকে বলে, যে প্রক্রিয়ায় পিতা মাতার বা জনিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে বা অপত্যের দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরিডিটি বলে। হোয়াট ইজ বংশগতি? তাহলে কি হচ্ছে, আমাদের যে পিতা মাতা মানে আমাদের জনিত্রী, যে জনিত্রীর মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি, সেগুলো কি হয় বংশ পরম্পরায় আমাদের অপত্যের মধ্যে সেগুলো চলে আসে। কিছু কিছু আমাদের থাকে যেগুলো আমাদের বংশে আছে বলে ওই কোয়ালিটিটা আমার মধ্যে আছে। ঠিক আছে, তো সেই যে ঘটনাটা সেটাকেই বলা হচ্ছে তোমার বংশগতি। এইবার আছে প্রকরণ। প্রকরণ মিন্স ভেরিয়েশন। এই যে ভেরিয়েশনটা হচ্ছে সেটা কেন হচ্ছে, তো দেখো জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে, অবভিয়াসলি পরিবেশের উপরে একটা ব্যাপার আছে যে আমি কোন পরিবেশে আছি, আমি কেমন জায়গায় আছি, সেটাও ম্যাটার করছে আমাদের এই জিনের, মানে আমাদের এই যে চারিত্রিক যে ডিফারেন্স সেটার জন্য। তো দেখো জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবের চারিত্রিক বৈশিষ্ট্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। তাহলে কি, ওয়ান্স এগেন দেখো, জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবদের চারিত্রিক বৈশিষ্ট্যের একটা পার্থক্য থাকে, একই প্রজাতিভুক্ত, লাইক মানুষ, আমার আর ধরো আরো একটা মানুষ, আবার ধরে নাও আমি আর তুমি, আমাদের দুজনের মধ্যে কি একটা ব্যাপার যে আমাদের দুজন, আমরা দুজনেই কিন্তু মানুষ, আমরা একই প্রজাতি, কিন্তু আমাদের মধ্যে পার্থক্য আছে। তো এই পার্থক্যটা কিসের জন্য, সেটা পরিবেশজনিত কারণে হতে পারে বা সেটা জিনের কারণে হতে পারে। ওকে, নেক্সট এবার দেখো মিউটেশন। ঠিক আছে, হোয়াট ইজ মিউটেশন? মিউটেশনটা হচ্ছে কোন প্রজাতিভুক্ত জীবের বংশানুক্রমিক জীবকোষের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের যে আকস্মিক পরিবর্তন ঘটে তাকে মিউটেশন বলে। মানে মিউটেশন জিনিসটা হচ্ছে হঠাৎ করে হয়। কেমন, কোন একটা প্রজাতিভুক্ত জীব মানে মানুষ, তার বংশানুক্রমিক জীবকোষের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের যে আকস্মিক পরিবর্তন ঘটে, মানে আমার মধ্যে কোনো একটা জিন আছে, তার হঠাৎ কোনো পরিবর্তন ঘটছে যেটা আমার বাহ্যিক প্রকাশ পেতে পারে বা ইন্টারনাল কোনো প্রকাশ পেতে পারে, সেই যে হঠাৎ পরিবর্তন, দ্যাটস কল্ড মিউটেশন। তো এই শব্দটি দেখো এখানে আমার লেখা আছে, তো মিউটেশন, ওকে, তো মিউটেশনের যে প্রবক্তা, এই কোশ্চেন গুলো দেয় এমসিকিউ এ, মিউটেশনের প্রবক্তাকে হুডো দা ভ্রিস। ঠিক আছে, হুডো দা ভ্রিস, এটা হচ্ছে মিউটেশনের প্রবক্তা। তাহলে এটা তোমরা ভালোভাবে মনে রাখবে যে মিউটেশন কথাটির প্রবক্তা কে, হুডো দা ভ্রিস। ঠিক আছে, এইবার দেখো আমরা ছোট ছোট কয়েকটি পয়েন্ট গুলো এবার আমরা দেখবো। সেই পয়েন্টগুলো হচ্ছে, ফার্স্ট আছে বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। বৈশিষ্ট্য জিনিসটা কি, বৈশিষ্ট্যটা হচ্ছে বংশগত বৈশিষ্ট্যের বহনকারী নির্দিষ্ট একককে বৈশিষ্ট্য বলে। অবভিয়াসলি একটা আমার মধ্যে বৈশিষ্ট্য তার একটা একক, আমি সেটাকে একক হিসেবে দেখছি, দ্যাটস বৈশিষ্ট্য। সেটা হচ্ছে আমার মধ্যে সেই পয়েন্টটা থাকছে, যেমন হতে পারে লম্বা, বেটে, এগুলো আমরা কি করব, এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট দেখবো যে আমাদের কি কি হয়, কি বৈশিষ্ট্য, এদের আমাদের কাজ কি। তারপরে নেক্সট পয়েন্ট দেখো অ্যালিল। অ্যালিলটা কি, সমসংস্থ ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম সম্পর্কে আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। তো সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদ। মানে একটা ক্রোমোজোম, ঠিক আছে, একটা ধরো ক্রোমোজোম আছে, এখানে ধরো একটা ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমে কি বলেছে যে একটা নির্দিষ্ট বিন্দু, এখানে ধরো ডিএনএ, মানে ডিএনএ কথা আমি বলছি না, জিন আছে, জিন আছে, সেই জিনের বিভিন্ন রূপভেদ,
সেটাকেই বলা হচ্ছে অ্যালিল। এই সম্পর্কগুলো আমরা এই শব্দগুলো এখন বলছি, তো এখন তোমাদের মনে হবে যে এগুলো কি, অ্যালিল কি, বৈশিষ্ট্য কি, ক্লিয়ার হবে না। এরপরে যখন নেক্সট আমরা টপিক গুলো তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাবো তখন বুঝবে যে এগুলো কি। তবে এগুলো হালকা করে তোমাদেরকে বলে দিচ্ছি জাস্ট, ঠিক আছে। এইবার দেখো এখানটা একটা বলেছে মানুষের মোট জিনের সংখ্যা প্রায় তোমার 30,000। 1 নম্বর ক্রোমোজোমে অবস্থিত বেশি জিন থাকে প্রায় 2968। মানুষের ওয়াই ক্রোমোজোমে জিনের সংখ্যা মাত্র 231। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে, এক্স ক্রোমোজোম এন্ড ওয়াই ক্রোমোজোমের মধ্যে কার ক্রোমোজোমের সংখ্যা বেশি থাকে? এক্স ক্রোমোজোমের। আর কার ক্রোমোজোম সংখ্যা কম থাকে? সেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোমের। ওকে, এইবার আছে তোমার জিন। জিন তো সবাই জানে, তোমার বংশগতির গঠনগত কার্যগত একক, সেটা হচ্ছে জিন, যেটা সম্পর্কে আমরা সবাই জানি যে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের তোমার বংশগতির গঠনগত এবং কার্যগত একক। তো এবার আসছে আমাদের লোকাস। লোকাস কি? তোমার ক্রোমোজোমের যে স্থানে ওই জিনটি অবস্থান করে, যেখানে জিনটি অবস্থান করে। আমি তোমাদেরকে ক্রোমোজোম দেখালাম, রাইট? এবার ওই ক্রোমোজোমের একটা স্থান থাকে, তো মানে জিনটা তো একটা জায়গায় অবস্থান করে, সেই অবস্থান, সেই যে স্থানটা, সেটাকেই বলা হচ্ছে তোমার লোকাস। ওকে, এবার আসছে তোমার ধরো এক সংকর জনন এন্ড দ্বিসংকর জনন। এক সংকর জনন এবং দ্বিসংকর জননটি কি? দেখো এটার প্রবক্তাকে, এই যে এক সংকর জনন এবং দ্বিসংকর জননটি যে আবিষ্কার করেন তিনি কে? সেটার নাম আমি সেই বিজ্ঞানীর নাম আগেই বলে দিয়েছি, তিনি হলেন আমাদের মেন্ডেল। ওকে, তো এবার দেখো যে এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সাপেক্ষে একই প্রজাতির দুটি জীবের মধ্যে, একই প্রজাতি বাট জীব দুটি। ওকে, তো একই প্রজাতির দুটি জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হয় তখন সেইটাকে বলা হচ্ছে তোমার এক সংকর জনন। একই প্রজাতি, প্রজাতি আলাদা নয়, মানে যদি সেটা গাছ হয় তো গাছ, সেটা যদি তোমার মানুষ হয় মানুষ, বা যদি সেটা খরগোশ হয় তো খরগোশ, সেটা একই প্রজাতির দুটো জীব, ঠিক আছে। একই প্রজাতির মানে তোমার একই প্রজাতির দুটো জীবের মধ্যে যখন সংক্রমণ ঘটানো হয় সেটা হচ্ছে তোমার এক সংকর জনন। এন্ড দ্বিসংকর জননটা কি? দ্বিসংকর জনন হচ্ছে দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য। দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য যখন দুটি জীবের মধ্যে সংকরণ ঘটানো হয় তখন সেটা হচ্ছে তোমার দ্বিসংকর জনন। তাহলে এক সংকর জনন আর দ্বিসংকর জনন কি? একটি জীব এন্ড দুটি জীব। ক্লিয়ার? তো এবার হচ্ছে ব্যাপারটা সমসংকর ও বিষম সংকর। আমি তোমাদেরকে এই পয়েন্টগুলো বলে দিচ্ছি, এখান থেকে কোশ্চেন আসবে না। এই জায়গাটাই তোমাদেরকে এই তথ্যটা নিয়ে এরপরে আমি যেগুলো পড়াবো সেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে, তো সেইগুলো তোমাদেরকে আমি হাইলাইট করবো। তো এটা দেখো এখানে কি বলেছে, সমসংকর ও বিষম সংকর দুটি সমসংস্থ ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে সমসংকর জীব বা হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব বলে। ঠিক আছে, তো এইগুলো সম্পর্কে আমরা বুঝতে পারবো যখন আমরা চেকার বোর্ড করবো, তখন আমরা দেখবো। দেখো সংকরায়ন, এই সংকরায়ন নিয়ে কিন্তু আমাদের পুরো তোমার এই চ্যাপ্টারটা বলা যায়। মেন জিনিস, এটার সঙ্গে এটা ক্রস করছি, এটার সঙ্গে এটা করছি, দেন এটা হচ্ছে, দেন এটা হচ্ছে। তো এখানে কি বলছে, সাধারণভাবে কোনো চরিত্র সাপেক্ষ বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের যখন মিলন ঘটানো হয়, দুটো জীবের মধ্যে কি আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আমি সেই দুটোকে এক করব, তাদের মধ্যে একটা নতুন বৈশিষ্ট্যের সঞ্চারণ হবে, সেটাকেই বলা হচ্ছে তোমার সংকরায়ন। ঠিক আছে, তো এই গেল ব্যাপার। এবার হচ্ছে আমি তোমাদের ডিরেক্ট চলে যাব যে দেখো প্রকট প্রচ্ছন্ন সম্পর্কে আমরা বললাম না, ওইখানে যখন ফার্স্টে একদম বলেছিলাম যুক্তলতি মুক্তলতি, সেখানে দেখো যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য কোনো বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায় সেটা প্রকট বৈশিষ্ট্য। প্রচ্ছন্নটা তো বুঝতেই পারছো, ঠিক তার উল্টো হবে, যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশিত হয় না বা সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। মানে প্রকট বৈশিষ্ট্য যখন মানে দেখা দেবে তখন সেখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কি থাকবে, সুপ্ত থাকবে, সেটা লুকিয়ে মানে লোকানো থাকবে, সেটা প্রকাশ পাবে না। ওকে, তো মেন হচ্ছে এতক্ষণ আমরা একটা হালকা ফুলকা একটা ডিটেইলে গেলাম। এইবার আমাদের দেখো এখানে কি বলেছে, ফিনোটাইপ এন্ড জিনোটাইপ। হোয়াট ইজ ফিনোটাইপ এন্ড জিনোটাইপ? এখান থেকে তো তোমরা ধরো কিচ্ছু পড়লে না, জানলেই না হোয়াট ইজ ফিনোটাইপ, হোয়াট ইজ জিনোটাইপ। তো এখানে তোমাদেরকে ফিনোটাইপ আর জিনোটাইপ সম্পর্কে যেটা জানতে হবে সেটা হচ্ছে দেখো ফিনোটাইপ এন্ড জিনোটাইপ। ঠিক আছে, ফিনোটাইপ এন্ড জিনোটাইপ। ফিনোটাইপ যে তোমার অনুপাতটা, রেশিওটা 3:1, এগুলো কিভাবে আসে আমি বলছি এগুলি, 1:2:1। এই জিনিসটা নোট করে নাও ভালোভাবে, কারণ এইটা থেকে কোয়েশ্চেন দেয়, পরীক্ষায় আসে ফিনোটাইপ এন্ড জিনোটাইপ অনুপাত। এবার কার ফিনোটাইপ কার জিনোটাইপ সেগুলো আমরা এবার দেখবো। এখানে দেখো ফিনোটাইপ কি, কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ। ঠিক আছে, মানে আমার মধ্যে কোন একটা বৈশিষ্ট্য আছে যেটা বাইরে থেকে দেখলে বোঝা যায়,
যেটা ভেতরকার বৈশিষ্ট্য না, যেটা বাইরে থেকে দেখলে আমি বুঝতে পারবো, মানে যেটা ফার্স্ট নোটিস হবে। যদি আমাকে ডেসক্রাইব করা হয়, দেন আমার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা তোমার বাহ্যিক বৈশিষ্ট্যটা ডেসক্রাইবের ফার্স্ট পয়েন্টে আসবে, সেটাই হয়ে যাবে তোমার আমার ফিনোটাইপ। ঠিক আছে, মানে যেটা বাহ্যিক বৈশিষ্ট্য, মানে যেটা আমার প্রকাশ পায়। আর জীবের জিনগত সময়ের জন্য কোনো চরিত্রের প্রকাশকে জিনগত, আর যে জিনিসটা জিনের জন্য হচ্ছে, যেটা ওটার কারণে হচ্ছে, যে হ্যাঁ এই জিনিসটা এই জিনের জন্য, জিনের কারণে যেটা হচ্ছে, তোমার জিনগত সময়ের জন্য কোনো চরিত্রের প্রকাশকে বলা হচ্ছে তোমার জিনোটাইপ। ক্লিয়ার? তো এবার দেখো এখানে একটা সংকরায়ন দেখিয়ে দিয়েছে, টি মানে ক্যাপিটাল টি স্মল টি দেন ক্যাপিটাল টি স্মল টি, মানে এটা হচ্ছে সংকর লম্বা। সংকর লম্বা কেন বলেছে, এখানে আমি তোমাদেরকে যদি দেখাই, ঠিক আছে, এখানে যদি আমি দেখাই যে দেখো তো এখানে এবার আমরা দেখো এখানে ক্যাপিটাল টি স্মল টি দেন ক্যাপিটাল টি স্মল টি, এটার মধ্যে আমি সংকরায়ন ঘটাবো। ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এটার মধ্যে আমি সংকরায়ন ঘটাই। ক্যাপিটাল টি, টি বড়, আমরা যদি এটাকে বাংলায় বলি বড় হাতের টি, এন্ড ছোট হাতের টি। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি এটা সংকরায়ন ঘটাই, এখান থেকে কটা গ্যামেট পাচ্ছি, এখানে যদি গ্যামেট দেখি, দেখো টি টি দেন এখানে আবার টি টি, মানে আমি আলাদা, তাহলে এটার সঙ্গে একবার এটা হবে, এটার সঙ্গে একবার এটা হবে, প্লাস এটার সঙ্গে এটা হবে, মানে এখানে আমি চারটে পাবো, মানে একটা টি টি দেন আর একটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, আর একটা হচ্ছে স্মল টি স্মল টি, আরো একটা পাবো, সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, কিন্তু আমি সেটা লিখলাম না। তো এখানে দেখো বড় যেটা, সেটা আমি যদি দেখি যে শঙ্কর লম্বা, কোনো মানুষকে দেখে কেউ বলে যে শঙ্কর লম্বা, হয় বলবে লম্বা, নয় বলবে ছোট, তাই না? তো এবার হচ্ছে ব্যাপারটা কি, এখানে দেখো যে সংকরায়ন হয়েছে গ্যামেট, এই যে তোমার স্ত্রী গ্যামেট, এটা হচ্ছে পুং গ্যামেট। এখানে দেখো বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ কেন, কারণ এখানে কোনো স্মল টি নেই, এই লম্বা তো প্রপার লম্বা। এ কি শঙ্কর লম্বা, এটাও কি শঙ্কর লম্বা, এটা বিশুদ্ধ খর্বাকার, খর্বাকার মিন্স ছোট, রাইট? তো এখানে দেখো এখানে যে তোমার অনুপাতটা দেখিয়ে দিয়েছে, ক্যাপিটাল টি এখানে 3 এখানে 1। এবার তোমাদের ব্যাপার হচ্ছে যে ম্যাম এখানে কিভাবে হলো, এটা তো তোমাদের কোশ্চেন আসছে যে 3 কি, মানে কি করে ও জানলো যে ওর ফিনোটাইপ অনুপাত 3, তো কিভাবে জানলো তোমাদেরকে এবার আমি জানাচ্ছি। দেখো টি বলতে গেলে এটার মধ্যে কি আছে, ক্যাপিটাল টি আছে, তো তাহলে এর যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা তো লম্বা, রাইট? লম্বা, তাহলে সেটা একটা এর বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে। এই যে ক্যাপিটাল টি স্মল টি, এখানেও কিন্তু শঙ্কর লম্বা মিন্স এটা নয় যে, মানে তুমি কি দেখে বুঝতে পারবে শঙ্কর লম্বা নয়, তো সেইটার মধ্যে কি ক্যাপিটাল টিটাই আগে প্রকাশ পাবে, বুঝলে? তো এখানেও কি হচ্ছে, এটাও কিন্তু তোমার বাহ্যিক হিসেবে তোমার লম্বাটাই বোঝাবে, কারণ এখানে বিশুদ্ধ লম্বা আছে। এরকম এটা কটা আছে, দুটো আছে, তাহলে এইখানে দুটো আর এখানে একটা, টোটাল কটা হচ্ছে 3টে। এবার জিনোটাইপটা কি, লম্বা, এটার মধ্যে গ্যামেট একটাই আছে, এবার গ্যামেট মিন্স জিন মিন্স তাহলে একটাই প্রকাশ পাবে, তাহলে সেটা হচ্ছে তোমার জিনোটাইপ অনুপাত। বেটের ক্ষেত্রে কি হয়, টি টি একটাই, ফিনোটাইপও একটাই, ছোটই দেখাবে, জিনোটাইপও একটাই। তো এবার হচ্ছে ফিনোটাইপ অনুপাত কি 3:1 and জিনোটাইপ অনুপাত 1:2:1। ওকে, এই জায়গাটা ক্লিয়ার? এবার দেখো আমি তোমাদেরকে এবার বলছি, দেখো মেন্ডেলের ব্যাপারে প্রচুর কিছু আছে, যে মেন্ডেল কেন তোমার মটর গাছ নিল, কেন মটর গাছটাকে বাঁচলো, তার কি সিদ্ধান্ত, তার কি ফলাফল, আমি জাস্ট হালকা করে তোমাদেরকে বলে দেবো, কারণ এগুলো তোমাদের আসবে না। হ্যাঁ, বোর্ডের স্টুডেন্টের জন্য অবভিয়াসলি ইম্পর্টেন্ট, যে হ্যাঁ মেন্ডেলের সিদ্ধান্ত দিতে পারে, মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ দিতে পারে, ঠিক আছে? তো আমি এখানটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ফার্স্টে এখানে, হ্যাঁ এই দেখতে এইরকম কোয়েশ্চেন কিন্তু তোমরা যদি ইয়ারলি কোয়েশ্চেন গুলো দেখো, তাহলে তোমরা জানবে যে এই টাইপের কোয়েশ্চেন দিচ্ছে, যে কোনো একটা লাইন তুলে দিচ্ছে, দেন বলছে যে মানে ধরো কোনো একটা সংজ্ঞা, যেমন এখানে কি বলছে, ইমাসকুলেশন, রাইট? এখানে দেখো দেখিয়েছে যে ইমাসকুলেশন কাকে বলে। ওকে, তো আমাদের তো কোশ্চেন এমনটা দেবে না যে ইমাসকুলেশন কাকে বলে, এটা বোর্ডে দিতে পারে, এনএমজি দেবে না। এখানে কি বলেছে, উভলিঙ্গ ফুলের পুংকেশর গুলিকে বাদ দেওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে ইমাসকুলেশন, রাইট? তো এখান থেকে আমাদের কোশ্চেন কি আসতে পারে, এখান থেকে দেবে যে উভলিঙ্গ ফুলের পুংকেশর গুলিকে বাদ দেওয়ার পদ্ধতিকে কি বলে, মানে বাদ দেওয়ার পদ্ধতিকে নিম্নলিখিত, মানে যেটা বলে নিম্নলিখিত, দেন অপশন থাকলে সেটা লিখতে হবে। তাহলে এখান থেকে যে ইমাসকুলেশন, ঠিক আছে, এই শব্দটির সঙ্গে
তোমরা কানেক্ট করো নিজেদেরকে। ইমাস্কুলেশন এই শব্দটা তোমরা মনে রাখো, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, কারণ এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে দিয়েছে সংজ্ঞা অনুযায়ী। আমি বলছি না যে এটা দিয়েছে, কিন্তু এই টাইপের দিয়েছে, তো এটা দিতেই পারে। ওকে, তো দেখো এবার হচ্ছে যে মেন্ডেলিভ কি করেছিল, কেন মটর গাছ নিয়েছিল? মটর গাছ নেওয়ার কারণ কি জানো তো? কারণ সেই মটর গাছের ফার্স্ট রিজন হচ্ছে এটি হচ্ছে স্বপরাগযোগ উদ্ভিদ। স্বপরাগযোগ সম্পর্কে আমরা পড়েছি আগের চ্যাপ্টারে, যেটার জন্য কি হয়, কোনো বাহকের প্রয়োজন হয় না, এক জায়গা থেকে কোনো জায়গায় যেতে হয় না। তাহলে এটা একটা সুবিধা তো, রাইট? যে আমি একটা ফুলের মধ্যেই, মানে একটা গাছের মধ্যেই তার যে ফুল সেখানে আমি সবটা পেয়ে যাচ্ছি। মানে এটা হচ্ছে উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ মিনস এখানে গর্ভকেশর পুংকেশর আমি দুটোই পাবো, তাহলে সেটাও আমার একটা সুবিধা। থার্ডলি এর মধ্যে আমার বহু ভ্যারিয়েন্ট পাওয়া যায়, মানে সেখানে কালারের হতে পারে, সেটা তোমার আকৃতির হতে পারে, তো এইগুলো আমরা পেয়ে যাচ্ছি মটর গাছের মধ্যে। দ্যাটস হোয়াই আমাদের মেন্ডেলিভ মানে মেন্ডেল এই কি করেছিলেন, এই গাছটি নিয়েছিলেন। এবার দেখো তার সাফল্যের কারণ। তাহলে যেই কারণ, সাফল্যের কারণটা সেটাই যেটার জন্য উনি বেঁচেছিলেন। তাহলে সাফল্যের কারণগুলো কি দেখো, এখানে কি বলেছে যে দুজনে বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন বলে পরীক্ষাগুলি সহজে সম্পন্ন হয়েছিল। ইয়েস, তিনি যদি মটর গাছ না নিয়ে অন্য গাছ নিয়ে বেশি নাড়াঘাটা করতেন, তিনি যদি ভাবতেন যে না আমি এর থেকে আরো বেটার কিছু খুঁজবো, তাহলে কি হতো, তার সময় অপচয় হতো, প্লাস তিনি পরীক্ষাটা এত তাড়াতাড়ি করতে পারতেন না, রাইট? নেক্সট কি বলেছে, মেন্ডেল প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফল অন্তত পক্ষে 3টি বংশানুক্রম পর্যন্ত পর্যালোচনা করে লিপিবদ্ধ করেছিলেন। থার্ডলি, মেন্ডেল সংকরণ পরীক্ষার জন্য প্রাথমিক যেসব উদ্ভিদ নির্বাচন করেছিলেন সবগুলির বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ ছিল। হ্যাঁ, এবার যদি দেখো বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ হয় তাহলে কি হবে, আমাদের সুবিধা হবে, রাইট? এবার হচ্ছে অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ এবং সংকরণের পদ্ধতিতে সৃষ্ট অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে মেন্ডেল তার মতবাদ প্রতিষ্ঠা করেন। এখানে দেখো প্রকট প্রচ্ছন্ন যে বীজের আকার, বীজের বর্ণ, তারপর পরিপক্ক ফলের আকৃতি, ফলের বর্ণ, ফুলের বর্ণ, কাণ্ডে ফুলের অবস্থান, কাণ্ডের দৈর্ঘ্য, এগুলো একটা পয়েন্ট। এই যে গোলাকার, কুঞ্চিত, হলুদ, সবুজ, এগুলো হচ্ছে ব্যাপার। এইখান থেকে তোমাকে কিচ্ছু জানার নেই, জানার ব্যাপার হচ্ছে নেক্সট দেখো, এইবার হচ্ছে যে মেন্ডেল মটর গাছকে যে কারণে মনোনীত করেছিলেন। আমি এই কারণগুলো আমি মুখে বলে দিচ্ছি, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। মটর গাছ দ্রুত বংশ বিস্তারে সক্ষম, তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রমে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব, কারণ এটি খুব অল্প টাইমের মধ্যে কি করতে পারে, বংশ বিস্তার করতে পারে। সেকেন্ডলি, মটর গাছ অল্প স্থানে সহজে বাগানে ফলানো যায়, মানে আমি যদি একটা কম ছোট জায়গা নেই তার মধ্যে কি করতে পারবো, মটর গাছটাকে মানে উৎপন্ন করতে পারবো, ফলাতে পারবো। থার্ডলি, মটর গাছ অনেক বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয় ঘটার জন্য পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে, মানে আমি যদি একটা জায়গায় বিভিন্ন রকম বৈশিষ্ট্য পেয়ে যাই তাহলে আমাদের কি হবে, পরীক্ষা নিরীক্ষা করাটা ইজি হবে। ফোর্থ, মটর গাছ বংশ পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি অপত্য উৎপাদনে সক্ষম। সে নিজের মধ্যে যেহেতু সবকিছু থাকছে, তাই সে কি করে, সে যে অপত্য মানে অপত্য যে গাছটি তৈরি করবে সেটা কি হবে, খাঁটি হবে। ফিফথ নম্বর পয়েন্ট হচ্ছে মটর গাছের ফুল উভলিঙ্গ হয়, মটর গাছের স্বপরাগযোগ ঘটানো সম্ভব। সেখানে কি হয়, এক জায়গা থেকে কোনো জায়গায় যেতে হচ্ছে না, ফলে সেখানে কি হচ্ছে, স্বপরাগযোগ হচ্ছে। মটর গাছ স্বপরাগযোগী হয়, বাইরে থেকে কোনো অবাঞ্ছিত চরিত্র মিশে যাওয়ার সম্ভাবনা কম, ফলে এটি বিশুদ্ধ থাকে। স্বপরাগযোগ, সেখানেই পুংকেশর, সেখানেই গর্ভকেশর থাকছে, আমি তার মধ্যেই কাজটা কমপ্লিট করে নিচ্ছি, তাহলে আমার বাইরে থেকে কোনো বৈশিষ্ট্য আসছে না, ফলে সেখানে কি হচ্ছে, বিশুদ্ধ থাকছে। ঠিক আছে, তো এইবার হচ্ছে তোমার এখানে কি বলেছে যে এক সংকর জনন। এবার এক সংকর জনন কাকে বলে, আমরা পড়েছি যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে যখন সংকরণ ঘটনা হয় তখন সেটা হচ্ছে এক সংকর জনন। এগুলো কে করেছিলেন, এগুলো কিন্তু করেছিলেন আমাদের মেন্ডেল। ওকে, এই চেকার বোর্ডটা তোমরা এবার দেখো, এটা কিন্তু খুব ইজি, তোমরা এটা দেখে মানে ভাবার কিচ্ছু নেই। এখান থেকে কোয়েশ্চেন যদি তোমরা নিজের মতো করে ভাবো, তো দেখো কিছু জিনিস নিজের দিক থেকে ভাবতে হবে, তাহলে সেইভাবে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ এখান থেকে কত ইজি কোয়েশ্চেন আসতে পারে। আমি তোমাদেরকে বললাম ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি। এখান থেকে দেখো একটা বলেছে F1 জন্য, একটা হচ্ছে F2, মানে একটা অপত্য মানে প্রথম, আর একটা হচ্ছে দ্বিতীয়, প্রথম অপত্যের জন্য, দ্বিতীয় অপত্যের জন্য, রাইট? তো এইখানে দেখো টি, এইগুলো হচ্ছে অ্যালিল। এবার অ্যালিলের মধ্যে এখান থেকে হচ্ছে এটা গ্যামেট, এটা হচ্ছে তোমার অ্যালিল, ঠিক আছে, এন্ড ইটস গ্যামেট, মানে টি থেকে তাহলে আমরা কটা গ্যামেট পাবো, সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি, রাইট? এবার এটার মধ্যে আমি সংকরায়ন করব, তাহলে এখান থেকে সেম অ্যাজ আমি আগে একটা দেখালাম না, তাহলে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, দেন আরেকটা ক্যাপিটাল টি, স্মল টি, আর একটা স্মল টি, স্মল টি, রাইট? তো এই আমরা পাবো চারটে তোমার
মানে অপত্য জনু, রাইট? এবার এখানে দেখো কি বলেছে, এই যে ডাবল টি ডাবল টি ডাবল টি স্মল টি আমি যেটা তোমাদেরকে দেখালাম, হ্যাঁ, তো এর মধ্যে কি যেটা দুটো বড় টি হবে সেটা কি বিশুদ্ধ লম্বা, তারপর সংকর লম্বা, এটা সংকর লম্বা বিশুদ্ধ পেটে। এবার এর মধ্যে এটা হচ্ছে কি, এটাকে কি বলা হচ্ছে চেকার বোর্ড। এর মধ্যে কি হয়, এর মধ্যে তোমার গ্যামেট গুলোকে আলাদা আলাদা করে নিয়ে যে জিনিসটা যেটা আমি ক্রসের মাধ্যমে করলাম সেটা ছকের মধ্যে করা হয়। তো এইখান থেকে তোমার কিছু দেয় না, এই জায়গাটা তোমরা কিরকম বলো তো, ফিনোটাইপ জিনোটাইপ যে অনুপাতগুলো বললাম না, সেই জিনিসগুলো এখানে ম্যাটার করছে, যেটা আমি আগেই বলে দিয়েছি, আগেই তোমরা ওখানে দেখে নিয়েছো। তো আমি তোমাদেরকে জাস্ট মেন কোয়েশ্চেন গুলো বলবো, রিডিং বাই রিডিং লাইন বাই লাইন পড়িয়ে না তোমাদের ভালো লাগবে আর না তোমরা কেউ ওটা কোনো কাজে আসবে। তো এবার দেখো আমাদের যে মেন্ডেল, তিনি না দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, একটি হচ্ছে পৃথকীভবন সূত্র আর একটি হচ্ছে স্বাধীন সঞ্চালন সূত্র। তো ওনার যে প্রথম সূত্রটি সেটি হচ্ছে পৃথকীভবন সূত্র। এখানে দেখো ভালোভাবে, এটা হচ্ছে পৃথকীভবন সূত্র। তাহলে আমাদের কোয়েশ্চেন কেমন ভাবে দিতে পারে তা মনে রাখতে হবে যে তার প্রথম সূত্রটা কি ছিল, দ্বিতীয় সূত্রটি কি ছিল। কারণ এখানে হয়তো কোয়েশ্চেন দিতে পারে যে মেন্ডেলের প্রথম সূত্রটির নাম কি, তো অ্যানসার কি হবে, পৃথকীভবন সূত্র। কিন্তু তোমরা ধরো লিখে আসছে স্বাধীন সঞ্চালন সূত্র, তাহলে কি এটা ভুল হয়ে যাবে, তাহলে প্রথমটা দ্বিতীয়টার নামটা মনে রাখতে হবে, ঠিক আছে? এইবার হচ্ছে তোমার যে এখানে দেখো গিনিপিগের যেটা বলা হয়েছে, আমি তোমাদেরকে এই জিনিসটা সেম, ওটা কি ছিল, টি ছিল, ঠিক আছে, ওটা বিশুদ্ধ খর্বাকার লম্বা বেটে, মানে লম্বা বেটে হাইটটা বলা হয়েছিল। আর এখানটা কি বলা হয়েছে তোমার, দেখো বিশুদ্ধ সাদা বিশুদ্ধ কালো, এখানে কালারটা বলা হয়েছে। তাহলে বিশুদ্ধ সাদাটা কি, বিশুদ্ধ সাদাটা হচ্ছে তোমার স্মল বি আর বিশুদ্ধ কালো হচ্ছে ক্যাপিটাল বি, রাইট? তো এখানে দেখো আমি এত কিছু যদি না হয়, আমি যদি চেকার বোর্ডটা করি, আমি যদি চেকার বোর্ডটা করি তাহলে কেমন হবে, আমি যদি এখানে স্ট্রিগামেটটা মানে আমি যদি এটা লিখি যে আমি মানে ডাবল বি মানে ক্যাপিটাল বি লিখলাম আর এখানটা স্মল বি লিখলাম, তাহলে এটার মধ্যে হলে কি হবে, ক্যাপিটাল বি স্মল বি, আর এটার মধ্যে কি হবে, ক্যাপিটাল বি স্মল বি, রাইট? এবার হচ্ছে যে এবার এখানে দেখো যে এখানে হচ্ছে স্মল বি, এখানে স্মল বি, এখানে ক্যাপিটাল বি, তাহলে এই ক্যাপিটাল বি এটা ক্যাপিটাল বি হবে, দেন ক্যাপিটাল বি স্মল বি হবে, দেন এটা আবার ক্যাপিটাল বি স্মল বি, আর এটা হবে স্মল বি। এটা হচ্ছে আমাদের তোমার যে তোমার ক্রস যেটা হচ্ছে সেটা, দুটো আলাদা আলাদা গ্যামেট নিয়ে আমি সেটার মধ্যে ক্রস করলাম। তো এটা দেখো, এটা কি বিশুদ্ধ কালো, এটা হচ্ছে তোমার সংকর কালো, আর এটা হচ্ছে এটাও সংকর কালো, আর এটা হচ্ছে বিশুদ্ধ সাদা। এই হচ্ছে আমাদের তোমার এই যে কি বলে এটাকে গিনিপিগের যে চেকার বোর্ড সেটা। এগুলো আমি শর্ট করে বলছি কারণ এখান থেকে তেমন জানার কিছু নেই, আর যদি জানার হয় সেটা আমরা কোয়েশ্চেন প্র্যাকটিসের সময় বুঝবো, এখান থেকে পড়ার মতো তেমন কিছু নেই। দেখো এখানে সেম ফিনোটাইপ এন্ড জিনোটাইপ অনুপাত, কারণ এটা আমরা এক সংকর জননের ক্ষেত্রে করছি, এক সংকর জনন, ক্লিয়ার? এক সংকর জননের ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত, এটা কিন্তু দ্বিসংকর জননের নয়, কারণ আমরা কি করছি, একটি জীবেরই দুটি বৈশিষ্ট্য নিয়ে করছি, দুটো আলাদা আলাদা জীবের বৈশিষ্ট্য নিয়ে করছি না। এবার দ্বিসংকরের কি হচ্ছে, দ্বিসংকরের ক্ষেত্রে তোমার দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির মধ্যে কি হয়, সংকরণ ঘটানো হয়, সেটা হচ্ছে তোমার দ্বিসংকর জনন। এবার এখানটায় দেখো এখানে কি নিয়েছে, এখানে সেম ক্যাপিটাল ওয়াই স্মল আই মানে ক্যাপিটাল স্মল। এবার এটার ক্ষেত্রে আমি যদি দেখি এর গ্যামেট কোনটা, তারপর প্রথম অপত্য, সেগুলো তোমরা পারবে। তাহলে এখানে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর তারপর যদি এখানে স্মল আর, ঠিক আছে? এবার যদি আমি এখানে ছক করি, ছকটা যদি দেখি তাহলে এখানটায় কি হবে, আমি মানে যাই হোক এমনি করে দেখাচ্ছি, ধরো ক্যাপিটাল ওয়াই আর, গরমে আর মাথা কাজ করছে না, দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর, ক্যাপিটাল স্মল ওয়াই ক্যাপিটাল আর, তারপর স্মল আর, দেন হচ্ছে আবার সেম অ্যাজ এখানে ধরো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এখান থেকে এটা হবে এই করবে মানে আই নো যে তোমরা বুঝতে পারছো। তো এখান থেকে এইভাবে কি ছকটা পূর্ণ করা হবে, দেন সেখান থেকে অনুপাতটা, এবার অনুপাতটা আমাদের কেউ বের করতে দেবে না, কেউ বলবে না আমাদের জন্য, মানে এএনএম জিএনএম এর জন্য কেউ বলবে না অনুপাতটা তুমি বের করো কি চেকার বোর্ডটা করো, বলবে না। এবার ওখানে আমাদের জাস্ট মনে রাখতে হবে। তাহলে দ্বিসংকর জননের ক্ষেত্রে যদি দ্বিসংকর জননের ক্ষেত্রে দেখি, ঠিক আছে, দ্বিসংকর জননের ক্ষেত্রে আমাদের কি
কি হচ্ছে যে এখানে দেখো, মুছতে হবে আগে। দ্বিসংকর জননের ক্ষেত্রে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দ্বিসংকর জননের ক্ষেত্রে কি ফিনোটাইপ যে অনুপাতটি সেটা হচ্ছে 9:3:1। আজকেই মোছাতে প্রবলেম হচ্ছে, এন্ড আজকেই দেখো আমাদের অনুপাতটাতেও লিখতে ভুল হচ্ছে। তাহলে এটা কি তোমার, সেটা হচ্ছে 3:1। এটা হচ্ছে তোমার কি ফিনোটাইপ অনুপাত, ঠিক আছে, ফিনোটাইপ অনুপাত। আর জিনোটাইপটা যে 1:2:2:1:1:2:1:1 মানে লম্বা একটা ব্যাপার। তো এক্সাম্পল মানে আই মিন যখন তোমার অপশনাল থাকবে তোমরা এগুলি বুঝতে পেরে যাবে, প্র্যাকটিসে হয়েই যাবে, এগুলো নিয়ে অতটা টেনশনের কিছু নেই। তো এইবার আজকে তোমার ধরো, এবার দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে কোশ্চেন দিয়েছে, ইয়ারলি কোশ্চেন এখান থেকে দিয়েছে। এই জায়গাটা দেখো কেমন দিয়েছে, ব্যাক ক্রস আর টেস্ট ক্রস কেমন। এখানে বলবে এটা তোমার এই কোশ্চেনটা 2023 অর 24, ঠিক আছে, এসেছে, এক্সাক্ট মনে পড়ছে না, বাট 23 কি 24-এ এসেছে। এখানে কেমন কোশ্চেনটা দিয়েছে যে এরকম বলে দিয়েছে কোন জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন মানে প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীবের তোমার ক্রস ঘটানোর যে পদ্ধতি সেটাকে কি বলে, দেন অপশন। তারপরে ফার্স্ট এটা তো এবার ফার্স্ট এটা কি অপত্য বংশীয় কোনো জীবের সঙ্গে জনিতজনন কোনো জীবের সংকরণ ঘটানোকে কি বলে। তাহলে এখান থেকে কি কোশ্চেনটা এসছে, এই জায়গাটা তোমরা কি করবে, একদম স্কিপ করবে না, এটাকে তোমাদের ভালোভাবে কি করতে হবে, দেখতে হবে। সেম অ্যাজ আরেকটা দেখো সম্পূর্ণ এটা আগেরটার মতো, এটা হচ্ছে তোমার সেম অনুপাতটা একই আসবে, বুঝলে। এইবার হচ্ছে তোমার দেখো মেন্ডেলিফের যে বংশগতির সূত্র, তিনি যে দুটো সূত্র, আমি তো বললাম যে তিনি দুটো সূত্র আবিষ্কার করেছেন, একটা হচ্ছে পৃথকীভবন সূত্র আর একটা হচ্ছে তোমার স্বাধীন সঞ্চালন সূত্র। তো মেন্ডেল এক সংকর জনন এবং দ্বিসংকর জনন পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বংশগতির দুটি সূত্র আবিষ্কার করেছিলেন। প্রথম সূত্রটি পৃথকীভবন সূত্র এবং দ্বিতীয় সূত্রটি হচ্ছে স্বাধীন সঞ্চালন সূত্র। ওকে, দেন হচ্ছে পৃথকীভবন সূত্রটা কি, চলো একবার দেখে নিই। আই নো যে আমাদের এটা আসবে না, বাট নলেজের জন্য আমাদের জানা ভালো। তো কোন জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রজনু থেকে অপত্যজনুতে মানে স্থানান্তরিত হয়, মানে ধরো যে কোন জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায়। মানে সেই গ্যামেটগুলো একে অপরের সাথে মিশ্রণ হয় না, সেগুলো কি হয়, পৃথকীভবন মিন্স বুঝতেই পারছো তারা একে অপরের সাথে পৃথক থাকে, আলাদা থাকে, তো সেটাকেই বলা হচ্ছে পৃথকীভবন সূত্র। এবার আসছে তোমার নেক্সট সেকেন্ড সূত্র হচ্ছে স্বাধীন সঞ্চালন সূত্র। সেইটা কি, কোন জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রজনু থেকে অপত্যজনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এই হচ্ছে ব্যাপার, এগুলো নিয়ে তো ভাবার কিছু নেই, জাস্ট তোমরা একবার ব্যাপারটা দেখবে যেখানে কি বলা হয়েছে, আর কিছু না। শুধু এখান থেকে এটা মনে রাখবে যে প্রথম সূত্রটা পৃথকীভবন সূত্র, দ্বিতীয় সূত্রটি হচ্ছে স্বাধীন সঞ্চালন সূত্র। ক্লিয়ার? এইবার হচ্ছে যে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি। তিনি না হয় আমাদের সূত্র আবিষ্কার করলেন, তার তো এবার সবকিছু যে ঠিকই হবে তার তো কোনো মানে নেই, কিছু তো একটু গড়পাড় হতেই হবে। তো সেই গড়পাড়টাকেই বলা হয় অসম্পূর্ণ প্রবণতা। অসম্পূর্ণ প্রবণতা, এখান থেকে দেখো অসম্পূর্ণ প্রবণতা কাকে বলে সেই জিনিসটা তোমাদেরকে দেখতে হবে, এন্ড তার এক্সাম্পলটা দেখতে হবে। তো দেখো অসম্পূর্ণ প্রবণতা কি, সন্ধ্যা মালতী, ঠিক আছে, সন্ধ্যা মালতী এটি কিন্তু মেন্ডেলের বংশগতি সূত্রের ব্যতিক্রম। তাহলে কোশ্চেন দিতে পারে যে আমাদের যে মেন্ডেল, ঠিক আছে, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমের উদাহরণ, সূত্রের যে ব্যতিক্রম সেটা কি, সেটা কি, সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রবণতা, রাইট, অসম্পূর্ণ প্রবণতা, সেটা হচ্ছে তোমার অসম্পূর্ণ প্রবণতা। সেটা কি, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। আর অসম্পূর্ণ প্রবণতা দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম বা এমন একটি ফুলের নাম, সেটা কি হবে, সন্ধ্যা মালতী, সেটা কি, সন্ধ্যা মালতী। ওকে, এবার হচ্ছে তোমার যে দেখো
এবার আমরা এতক্ষণ কি পড়লাম, এতক্ষণ তোমার কি বলে বিশুদ্ধ কালার নিয়ে দেখলাম, হাইট নিয়ে দেখলাম। এবার আমরা দেখবো আমাদের মানুষ, এটা সম্পর্কে আমি আগের চ্যাপ্টারে বলেছিলাম, মানে আগের চ্যাপ্টারে এটা দিয়ে যেটা এখন আমি পড়াবো সেম জিনিস আমি আগেও পড়েছি। তো চলো আরেকবার আমরা দেখে নিই যে মানুষের যে লিঙ্গ নির্ধারণ, রাইট, মানুষের লিঙ্গ নির্ধারণটা ঠিক কেমন ভাবে হয়। আমরা পড়েছি যে আমাদের দেহে কি থাকে, 46টি ক্রোমোজোম থাকে, তো 23 জোড়া 46টি ক্রোমোজোম, দুটো ভাগে ভাগ থাকে, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো অটোজোমের মধ্যে কি হয়, অটোজোম বা দেহ ক্রোমোজোম কটি, সেটা হচ্ছে 22 জোড়া। আর এবার যেটা আমরা যেখানে লিঙ্গ নির্ধারণ তাহলে কে করে, সে করে সেক্স ক্রোমোজোম, তাহলে সেটা কটা, সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে তোমার এক জোড়া, ঠিক আছে, এক জোড়া যেটা ক্রোমোজোম সেটা তোমার কি করে, লিঙ্গ নির্ধারণ করে। ওকে, এবার দেখো যে এক জোড়ার মধ্যে কি কি পড়ছে। মহিলাদের ক্ষেত্রে, মানে মহিলাদের ক্ষেত্রে কি হয়, এক্স এক্স, আর পুরুষের ক্ষেত্রে সেটা হচ্ছে এক্স ওয়াই। এটা আমি তোমার জাস্ট আমি যে তোমার মানে পুরুষের ক্ষেত্রে কি দুটো আলাদা আলাদা গ্যামেট, তো এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা ক্রোমোজোম থাকছে, তাহলে এটা কি হেটেরো মানে আলাদা, আর হোমো মানে সেম, তাহলে হেটেরোগ্যামেটিকটা কে, সেটা হচ্ছে পুরুষ, আর হোমো সেটা হচ্ছে মহিলা। তো এখানে দেখো, এইখানে ক্রসটা দেখো, এবার তোমরা বলবে যে ম্যাম এখানে মানে 44A+XX দিয়েছে, আপনি তো শুধু XX করলেন। কারণ আমি এটা কি বলেছি, এটা তোমার এখানে তোমার এটা দেখিয়ে দিয়েছে যে একটা মানুষের ক্রোমোজোমের টোটাল যে ভাগটা কিভাবে ভাগটা হয় সেটা। তুমি যদি সেইভাবে দেখো, আমি কিন্তু লিঙ্গ নির্ধারণটা শুধু বলছিলাম, সেটা দেখো 44টা মানে কি, এটা তোমার ওই যে অটোজোম প্লাস XX, মানে এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, সেম অ্যাজ পুরুষের ক্ষেত্রে 44A প্লাস XY। এবার এখান থেকে যখন ভাঙবে, ঠিক আছে, এটা কিন্তু 2N ডিপ্লয়েড, রাইট, ইটস 2N। ওকে, এবার তোমরা দেখো এখান থেকে যখন দেখবে এখানে যে ভাঙবে সেটা কি হবে, এই জায়গাটা থেকে আসবে A প্লাস X, ঠিক আছে, এরকম দুটো আসবে, মানে আরেকটাও আসবে, একটা এরকম আর একটা হচ্ছে A প্লাস X। এখান থেকে আসবে কি 22A প্লাস X, 22 মানে 22A প্লাস Y। এবার যখন এটা একটা মিলন হবে তখন মেয়ে হবে, এটা যখন হবে তখন সেটা মহিলা মানে পুরুষ হবে, মানে কন্যা পুত্র এরকম একটা ব্যাপার। এবার তোমরা দেখো যে এখানে তাহলে এখান থেকে কি বুঝলে যে একটা যে পুরুষ হবে কি স্ত্রী হবে সেটার পিছনে তাহলে কার হাত থাকে, মায়ের না বাপের? অবভিয়াসলি বাপের, কারণ এক্স ওয়াই ওয়াই ক্রোমোজোমটা আমরা কোথা থেকে পাচ্ছি, সেটা পিতার থেকে আসছে, রাইট। তাহলে পুরুষের থেকে যখন সেই জিনিসটা আসছে তাহলে সেইটা আমাদের মহিলাদের ক্ষেত্রে কি এক্স, তারা এক্স এ দিতে পারবে, কিন্তু পুরুষের ক্ষেত্রে হয় এক্স, এক্স দিলে কন্যা হবে, আর যদি ওয়াই দেয় তাহলে সেখানে কি হচ্ছে, পুত্র হচ্ছে, তাই কিনা। এবার তোমরা দেখো যে লিঙ্গ নির্ধারণে এখানে দেখো মেন কি বলেছে, পিতার ভূমিকাটা কেন কিরকম কি সেটা আমি তোমাদেরকে বলে দিলাম, জটিল ভাবে ভাবার কিচ্ছু নেই। তো এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের এই বংশগতি চ্যাপ্টারটা, বংশগতির টপিক, রাইট। তো এখান থেকে আমরা কি কি দেখলাম, এখান থেকে তোমরা যদি একবার ভেবে দেখো সেরকম কিচ্ছু নেই, মানে কিছুই নেই, মানে একদম আমরা যদি এইটুকু টপিকটুকু পড়ি আমরা একদম ইজিলি বুঝতে পারবো এখান থেকে কোন কোয়েশ্চেনটা দেবে, যেটা ইয়ারলিয়েস্ট আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরকম আরো এই টাইপেরই আসবে, আমি যেমন ইমাসকুলেশনটা বললাম, ব্যাক ক্রস, টেস্ট ক্রস, ফিনোটাইপ জিনোটাইপ, অনুপাত, এগুলোই, তারপর অসম্পূর্ণ প্রবণতা নিয়ে বললাম, তারপর জেনেটিক্স এর সূত্র, পয়েন্ট পয়েন্ট করে বলে দিয়েছি কোয়েশ্চেন গুলো। তো এর বাইরে আসার কিছু থাকে না। এবার এইগুলোর মধ্যে কি হয়, কিছুটা ঘুরিয়ে দেয়, যেটা আমরা এই বইয়ের লাইন পড়ে বুঝতে পারবো না, সেটা একমাত্র আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করলে বুঝতে পারবো। আদারওয়াইজ বইয়ের লাইন দেখে তুমি বুঝতে পারবে না যে এই কোয়েশ্চেনটা আরো কি কিভাবে আসতে পারে, সেটা আমরা তখনই দেখবো যখন আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তো আজকে আমাদের আজকের এই চ্যাপ্টারের এই টপিকটা আজকে এখানেই শেষ হচ্ছে। তো তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখবে এন্ড কোয়েশ্চেন গুলো যেগুলো বলেছি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমরাও ইয়ারলি কোয়েশ্চেন গুলো দেখবে যে হ্যাঁ কোন সালে কেমন কি কোয়েশ্চেন আসছে, তাহলে তোমাদের পক্ষে এটা বোঝাটা ইজি হবে, ঠিক আছে। তো আজকে আমাদের এই ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।